এই মাঝামাঝি সময়ে পুলিশের গুলিতে সিয়াম শহীদ হয়। আপনি একটা মিথ্যা মামলায় ফেসে যাওয়ার পরে আপনি খুঁজে বেড়াচ্ছেন আপনার মাথার নীর কোথায়। এই সময় তো কারোর সাথে যোগাযোগ নাই, আমার ফোনও নাই, আমি কারোর সাথে ফোনে যোগাযোগ করব, পরিবারকে অনেক মিস করছি। এই সময়টাতে একটা জিনিসই মনে হয়েছে যে আমার পরিবারটার কি হবে। 24-এর গণঅভ্যুত্থান শেষে কেটে গেছে প্রায় 1 বছর। তবে এই 1 বছর কেটে গেলেও গণঅভ্যুত্থানের কিছু বীভৎস স্মৃতি আজও দাগ কেটে আছে কারো কারো মনে, যেই স্মৃতিগুলো আজও মনে করিয়ে দেয় 24-এর গণঅভ্যুত্থান ঘটানো খুব একটা সহজ ছিল না। আজ ঠিক তেমনই একটি গল্প শোনাবো আপনাদের। যার হত্যাকাণ্ড মামলাতে আমাকেও ফাঁসানো হয়েছিল, সে মূলত শিক্ষার্থী না, ও একজন শিশু শ্রমিক ছিল বলা যায়। সিয়াম শুভ আমাদের সেউজগাড়ি এলাকার। গত বছর 24 জুলাইয়ের আন্দোলনের সময় 16-17 তারিখ পর্যন্ত আমি অ্যাজ ইউজুয়াল অফিস করি। অফিস বলতে আমাদের করতো অফিসে 10টা থেকে 5টা পর্যন্ত আমার স্ক্যাজুয়াল ছিল। সেই স্ক্যাজুয়াল মেনটেন করে আমি অফিস শেষ করার পরে আমাদের সাত মাথাদের তখন যাওয়ার মতো সিচুয়েশনটা ছিল না। আজিজুল হক কলেজ গেটের থেকে কিছু মানুষ অনেক দৌড়ে ছোটাছুটি করতে আসতেছিল। আমি শুনে রীতিমতো অবাক যে আজিজুল হক কলেজের এদিকে আবার কী হলো। তার মানে আমার কাছে ভয় লাগতেছিল যে না জানি ভাইদেরকে হয়তোবা পুলিশ এমনভাবে পর্যবস্ত করে ফেলছে যে সেউজগাড়ি থেকে ওরা এখন পুলিশ আজিজুল হক কলেজের দিকে আসতেছে। পরে শোনা গেল যে সেউজগাড়িতে 2-3 জন মানুষকে গুলি লাগছে, কেউ বলতেছে 4-5 জন। তখন যা হয় এক্স্যাক্ট খবর কারো কাছে নাই। তো আমিও তখন অফিসের যোগাযোগের মাধ্যমে আমিও চেষ্টা করলাম, যেহেতু আমার বাড়ির পাশের ইনসিডেন্ট, আমি কত দ্রুত খবরটা পৌঁছাতে পারি। আমি এটা জানানোর জন্য আমি আরও আগের দিকে মুভ করি যে আসলে সেউজগাড়িতে কী হয়েছে। আমি অন দ্য স্পট যাই, যে সেখান থেকে শোনার চেষ্টা করি। ওখান থেকে শোনার চেষ্টা করতে যাওয়ার মাঝামাঝি আমি জানতে পারলাম যে সিয়াম নামে একটা ছেলে, যার আসলে আর একটা নাম আছে শুভ, তার বাসা হলো হাড্ডিপট্টির ওইদিকে। সে ওই আন্দোলনে সরাসরি আসতেছিল কি না এটা আমি সঠিক বলতে পারবো না, সেই জানে। মূলত তার কাছে একটা অটোরিকশা ছিল, সে অটোরিকশা নিয়ে সে ওখানে ছিল। এই মাঝামাঝি সময়ে পুলিশের গুলিতে সিয়াম শহীদ হয়। তৎক্ষণাৎ যারা আশেপাশের লোক ছিলেন তারা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যায়। এই তো সিয়াম শহীদ হওয়ার ঘটনার দিনটা। আমি অ্যাট ফার্স্ট এটা যোগাযোগ করে আমি খুবই থ্যাঙ্কফুল আমাদের করতোয়ার অনলাইন সেকশনের আমার যিনি নির্বাহী সম্পাদক আমাদের তাসলিমা হক রাকা ম্যাম। আমি ওনাকে ফোন দিলাম, ম্যাম এই বিষয় এরকম একটা আমাদের এখানে একটা ছেলে শহীদ হয়েছে সেই হত্যাকাণ্ডের মামলা, এবং আরও 2-3টা মামলাতে নাকি আমার নাম আসছে। আমি এখনও এজাহারের কপি বা এইসব কোনো কিছু দেখি নাই। তো ম্যাম বলছে যে সাব্বির আপনি টেনশন করেন না, আমি দেখি আমাদের যারা এই ক্রাইম সেকশনে কাজ করে তাদেরকে বলে দেখি যে বিষয়টা আসলে কী। জুলাই আন্দোলনের সময় আপনাকে মামলা দেওয়া হয়েছিল, এবং মামলা দেওয়ার পরে যেই 17 দিন আপনি ছিলেন এবং 17 দিন যেভাবে আপনি সার্ভাইভ করলেন, আসলে ওই দিনগুলো আপনার জন্য কেমন ছিল? আসলে এই 16-17টা দিনটা ছিল আমার কাছে বিভৎস স্মৃতি। আপনি চিন্তা করেন, আপনার ফ্যামিলি আছে, আপনার একটা বাচ্চা আছে, একটা সন্তানের বাবা আপনি, সে 6-7 বছর বয়সী। আপনার মা আছেন, আপনার বাবা মারা গেছেন, আপনার বোন বিবাহিত অন্য জায়গায়, আপনার ওয়াইফ আছে। তার মানে আপনার ফ্যামিলি, আপনার সন্তান, স্ত্রী এবং আপনার মা। আপনার আর কোনো ভাই নাই বা অন্য কোনো বোন নাই এদেরকে দেখাশোনা করার। এদের আর সারা দেশে চলতেছে আন্দোলন, আর আপনি যে এলাকাটাতে বসবাস করেন এইটা পুলিশের চোখে সবচাইতে একটা হট জোন এরিয়া। এখন আপনি বাসায় থাকতে পারছেন না। এই সময়টাতে প্রথম দিনটাই আমার শুরু হয় ফোন সুইচ অফ করে আমাদের আজিজুল হক কলেজের সামনে যে শহীদ মিনার আছে, একটা বড় শহীদ মিনার, এখানে আমার লাস্ট ফোন সুইচ অফ করি। তারপরে কোনো একটা মাধ্যমে আমার ফোনটা আমার বাসাতে পাঠাই এবং ফোনের বন্ধ করে ফোনটা নিরাপদে রাইখা সেখান থেকে প্রয়োজনীয় যতটুকু নেওয়া যায় 5-10 মিনিটের মধ্যে সামান্য কিছু ক্যাশ, কাপড় চুপড় সেই নিয়ে এখন বাসাতে থাকা যাবে না। এখন অন্য কোথায় থাকবো এইটা আমি জানি না। এই খোদাতালার বিশাল এই পৃথিবীতে এবং স্বাধীন বাংলাদেশে কোনো বহিঃশত্রু আক্রমণ করে নাই। আপনি চিন্তা করেন, আপনি একটা মিথ্যা মামলায় ফেসে যাওয়ার পরে আপনি খুঁজে বেড়াচ্ছেন আপনার মাথার নীর কোথায়। সারা বাংলাদেশের এরকম তাহলে আরও কত নিরীহ সাধারণ মানুষ এরকম জীবন কাটাইছে, যেটা কিনা 5 তারিখের আগে যাদের এরকম জীবন ছিল তারা সারা বাংলাদেশের কেউ বুঝতে পারবে না ওই সিচুয়েশনগুলো কেমন ছিল। আপনি জানেন না স্মৃতি, ওই সময় আমার কিচ্ছু মনে হয় নাই যে আমি আসলে খাবো কি, নেব কি, করব কি। আমার খালি এই সময়টাতে একটা জিনিসই মনে হয়েছে যে আমার পরিবারটার কি হবে। আমি ওই প্রত্যেক দিন
আজকে এই জায়গায় শুনতেছি, অথচ দেখা গেছে আমরা এই টাইপের মার্কিংই না 15-17 জন মানুষ, কিন্তু সামনে দিয়ে না সিটে আপা একটা সিএনজি গেলেও আপনি যদি কাউকে দেখতে না পান, আপনার মনে হয় যে ওই বুঝি আমাকে ধরতে আসলো, আমাকে ধরে নিয়ে যাবে। কারণ আমরা তো অলরেডি দেখতেছি এরকম মানুষকে কীভাবে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে কীভাবে মারতেছে, তাদের একটা মামলায় ধরে নিয়ে যায় তাকে আরও 7টা মামলায় ঢুকাই দিচ্ছে। আর তখন তো এইসব এজাহার টেজাহারের প্রয়োজন নাই, আপনার কোনো জবাবদিহিতা ছিল না। শহীদ মিনার থেকে সেউজগাড়ি থেকে আমার লোকেশনগুলো কখনো ছিল বগুড়া, কখনো বনানীতে, কিন্তু একটা পর্যায়ে এই 17 থেকে 19 তারিখে 2 দিন পরে এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে আমি যাদেরকে হেড ভাবতাম বা যারা মামলায় আরও উচ্চ পর্যায়ে আছে তাদেরকে পিক আপ করার জন্য এরা শুরু করলো কি নিচের দিক থেকে যাদের সিরিয়াল তাদেরকে ধরার একটা প্রয়াস শুরু করলো। আমি তখন আরও ভীত হয়ে গেলাম, তখন আমি বগুড়া থেকে সুইচ করা শুরু করি। বগুড়া থেকে কখনো গাইবান্ধার এইদিকে, তারপরে এইদিকে যত ডিস্ট্রিক্ট আছে এইদিকে যাওয়া শুরু করছিলাম। সব কিছু মিলায়া ইনশাল্লাহ আমাদের মাঝে আল্লাহ 5 তারিখ ফিরাই দিল। 5 তারিখ ফিরাই দেওয়ার পরে তখন ম্যামকে ফোন দিলাম যে ম্যাম এই অবস্থা, আলহামদুলিল্লাহ আমি তো আবার ফিরে আসছি, আমি সব কিছু ঠিক আছে আল্লাহর রহমতে, এখন আপনাকে জানালাম অফিসিয়ালি, এখন আপনি যদি বলেন তাহলে আমি আমার কাল থেকে কাজে শুরু করব। তো ম্যাম তো অ্যাজ ইউজুয়াল ভেরি ফ্রেন্ডলি, এবং উনি বললেন যে ঠিক আছে চলে আসেন, আমরা তো সবাই কাজ করতেছি, আমরা আপনার অপেক্ষায় আছি।